সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। গর্ভদহ দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে বিদ্যুৎর তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যত কমতে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এসে শুধু বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সুকান্ত ভট্টাচার্যের কবিতা, খুব ভালো লাগার একটা কবিতা, চেষ্টা করলাম। এরপরে পরিতোষ ঘোষ, ঠিক আছে, ফাইন, ধন্যবাদ দাদা। জীবনানন্দ দাশ, 125 বছর জন্ম বার্ষিকী চলছে। এই মানুষটি জীবিত কালে কতটা সম্মান লাভ করতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটা বহু চর্চিত, বহু মানুষের কাছে প্রিয় কবিতা বনলতা সেন চেষ্টা করি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশ্চিতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে চমু জীবনের সমুদ্র সফে, আমার দুর্দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার অন্ধকার কবেকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অনত দূর সমুদ্রের পর। হাল ভেঙেছে নাবিক, হারাইয়াছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছেন। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে চুনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এরপরে আসা যাক আরেকজন প্রিয় কবি আমার, যার ভালোবাসায় উচ্ছ্বসিত প্রাণ আমার। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, অবশ্যই আমার অন্যতম প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। অনেকদিন চেষ্টা করছিলাম, তার অনেক কবিতায় আমি পড়েছি বা পাঠ করেছি, কিন্তু একটা কবিতা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন, আমি কবিতাটা করিনি। খুব বড় কবিতা, তো পাঠ করতে তো অসুবিধা নেই,
ভালোই লাগার কথা। আজকে সেই কবিতাটা পাঠ করছে, কেমন লাগে জানি না। সাইঙ্গার ওয়াচিং দিদিমার কবিতা খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ। কবিতাটার নাম মানুষ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকের ভারতবর্ষে অত্যন্ত প্রাসঙ্গিক একজন মানুষ, কিন্তু কোথাও যেন এই কবি তার জীবদ্দশায় যেমন অবহেলিত হয়েছে, দুঃসহ জীবনের বাকি দিনগুলো তিনি কাটিয়েছিলেন বধির হয়ে, আজকেও যেমন যেন আমরা বধির হয়েছি এই কবির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাবার ক্ষেত্রে। হ্যাঁ, বছরে নজরুল জয়ন্তী, তার প্রয়াণ দিবস, এগুলো করি, এগুলো হরহামেশাই হয়, কিন্তু তাকে নিয়ে চর্চা করা, তাকে জীবনের একটা অঙ্গ আমরা বলি। রবীন্দ্রনাথ এবং নজরুলকে বাদ দিয়ে বাঙালির সত্তা কখনই চিরন্তন সত্তা হতে পারে না। কিন্তু সত্যিই কি আমরা যাপন করি কবি নজরুলকে? প্রশ্ন থাকবে, উত্তরটা দেবেন। আমি চেষ্টা করছি তার বিখ্যাত একটা কবিতা মানুষ। আমার একজন শ্রোতা আমাকে বহুবার অনুরোধ করেছিলেন, অত্যন্ত কঠিন, জানি না পারবো কিনা। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে নাই কিছু বড়, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পুজোর সময় হলো, স্বপ্ন দেখিয়া কুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আছে রাজা খাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পন্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে। বুকারি পুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার তো নয়। মসজিদে কাল সিন্নি আছেন, অঠেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে বল্লা সাহেব এসে তাই কুটকুটি। এমন সময় এলো মুসাফির গায়া জারিয়েছেন, বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল বললা, ভেলা হলো দেখিলে ঠাক, বুকা আছো মর্গে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকা আছো? ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথে, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি মোল্লাপুর লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী বাবুত, কোথা কালা পাহাড়, ভেঙে ফেলল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া। খোদার ঘরে কে কপাটা লাগাই, কে দেয় সেখানে তালাও, সব দ্বার খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয় তোমারে মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি ওরা কারা কোরআন বেদ বাইবেল চুপ দিচ্ছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ দাও চোর করে কেড়ে, যাহারা নিল গ্রন্থ কেতাব সেই মানুষের তরে। বুঝিছে ভণ্ড গ্রন্থের, বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধ্বনিতে বাজে।
আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ, কে জানে কখন বড় অগ্নি হয়ে যেতে পারে কেহ। এসো না বন্ধু আমার, আমি যে কত অতল সে, আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিয়াছে কলকেই, তোমাতে মেহেদি ঈশা, কে জানে কাহার অন্তবাদী, কে পায় কাহার দিশা। কারে করিছ ঘৃণা তুমি ভাই, কারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিয়েছেন দিবারাতি। অথবা হয়তো কিছু নহে সে মহান উচ্চ নহে, আছে ক্রদাক্ত ক্ষত বিক্ষুত পড়িয়া দুঃখ দহে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র তো নয়। হয়তো উহারি অগ্রসে ভাই, উহারি কুঠিরে বাসে জন্মেছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে, যে বাণী আজি শরীরে জগৎ সেই মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসেছে এর এই ঘরে। ওকে চন্ডা চমকাও কেন, নহে ভিন্ন জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আর চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখালে বলিয়া কারো করো হেলা, ও হেলা কাহারে মাঝে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে কর ঘৃণা, দেখো চাষা লোকের রূপে লোকে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিণী, তারই মাঝে এলো ভোলানাথ গিরিজায়া, তাকে চিনি। তোমার ভোগের হাস পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে, সে মার কহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক পাড়ারও দু চোখ স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মতিত সুদাম, তাই লুটে তুমি খাবে পণ্ড, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ ধরি জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু, ফেলেছ তোমায় মৃত্যু দিবরে টানে। জানি না কতটা হলো, শুনতে পারলাম না, দুঃখিত। মোবাইলটা আমার চার্জ শেষে, ধন্যবাদ। নিশ্চয়ই পরে শুনবেন, মোবাইল চার্জ হোক। পাশাপাশি এবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এবারে চতুর্থ কাব্যগ্রন্থ কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল কিছু লাশের জন্য। এই কাব্যগ্রন্থ থেকে ছোট ছোট কয়েকটা কবিতা পাঠ করছি, জানি না কেমন লাগবে। অপমৃত্যুর সন্ধিক্ষণ, আমার চতুর্থ কাব্যগ্রন্থ কিছু লাশের জন্য এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি। চোখ বুঝে তাকালে দেখতে পাই নিজস্ব স্বপ্নের ভালোবাসার অজস্র অপমৃত্যু। দাসপ্রদাস মোড়ের মিছিল সরণিতে কিংবা গুরুস্থানের মোড়ে ভালোবাসা বুঝি এমনই হয়, হয় বিক্রি হয় নয়তো বিকৃত হয়। সময়ে সময়ে প্রয়োজনে খিদে মেটাবার আবদারে আমরা কেউ ভালো নেই আসলে, সবাই ব্যস্ত নিজেদের অপমৃত্যু ঠেকাতে। ধন্যবাদ। এই কাব্যগ্রন্থের আরো দু একটা কবিতা দেখা যাক, চেষ্টা করি। জানি না নজরুল ইসলাম ভাই দেখছেন। এই কাব্যগ্রন্থের একটা কবিতা, তুমিও তো বেশ্যা শালা। আমাকে তুমি বেশ্যা বলো, শরীর বেচি বলে, জানো কি তুমি বেশ্যা কাকে বলে? তোমরা যারা ঈমান বেচো অর্থের বিনিময়ে, তারাও কি বেশ্যা নাও?
একটু ভেবে বলো, তোমরা যারা অফিস বাবু, ছোট্ট কিংবা বড়, টাকার বিনিময়ে পকেটে ভরে ফাইলটি করো যখন সই, ভেবে দেখো বেশ্যার সঙ্গে তোমাদের তফাৎটা কর। তোমরা যারা দেশ সুধারক, ঘুষ নিয়ে দাও চাকরি, আস্ত তো পাঠা নাও যেন একটা দুধের গাই কিংবা বকরি। তোমরা যারা টাকা দিয়ে বেচে দাও বিচার, তাদের যাত্রা তো বেশ্যার চেয়েও কম বিশাল। তোমরা যারা ভোট বাজারে ভিক্ষা মাগো রোজ, ভোটের পরে জিতলে পরে দেশ বেঁকিয়ে করছো ভুরি ভোজ। আমরা শুধু দেহ বেচি, দেশ বেচি না কভু। তোমরা তো ভাই বেশ্যার চেয়েও বড় বেশ্যা, সন্দেহ নেই কভু। চেয়ারে বসে নিচ্ছ টাকা, কাজের বেলায় ফাঁকি, ক্ষমতায় বসে ছড়ি ঘোরাও, নৈতিকতাকে ফাঁসিতে ঝোলাও। আসলে বেশ্যা তোমরা তো যেন, মিথ্যে তো নয় মোটেই। নেতার পিছু পাঁচ চাটতে তাই রোজ সবাই ছোটে। তোমাদের এই ঘরে জন্মাচ্ছে বেশ্যা, বেশি সাধু নর নারী, যারা টাকা পেলেই বেচতে পারে নিজেদের সকল জারি জুড়ি। এরা মাকেও বেঁচে একটু সুযোগ পেলেই বাপকে দেবেও ছাড়ি। এমন দেশের রাজার আবার কিসের বাহাদুরি? তোমার মতে বেঁচে নেই মান, বিকই না তো মন। আমার কাছে রোজেই বিক্রি হয় তোমাদের ঘরের নিজেদের মান। শরীর তো তোদেরও ছোঁয়, হাটে বাজারে অফিস চত্বরে, তার বেলায় অসুচি হও বুঝি। তোমার মাঝেও বেশ্যাকে বেড়াই, ওরাই কিন্তু খুঁজি। ভগবানের দাও যে বেছে ভোট বাজারে চড়া দামে যখন, বেশ্যাকে নও গো তোমরা, আসলে বেশ্যার চেয়েও অধম। চামড়া বেচে আমরা খাই, ধর্ম বেচে তুমি, অভাবে বেশ্যা আমি, স্বভাবে তুমি। তোমার আমার অনেক তফাৎ, জাত বেশ্যা তুমি, আমি হলাম মাঝে তোমার আসল জন্মভূমি। নমস্কার। এবারে দেখা যাক কার কবিতা সামনে আসে। আসলে ওইভাবে স্টাডি নিয়ে বসিনি, স্টাডি নিয়ে বেশিক্ষণ থাকবো না, আপনাদের বেশিক্ষণ জ্বালাবো না, সামান্য কয়েকটা সময়। রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন পড়িনি, চেষ্টা করি কবিগুরুর একটা কবিতা। কবিতাটা অনেকেই পড়েছেন, খুব ভালো করেন, আমি সেই জায়গাটায় যেতেই পারবো না, তবুও চেষ্টা করি। কৃষ্ণ কলি। এটা কিন্তু দুঃসাহস। রবীন্দ্রনাথের কবিতা আমি খুব কম আবৃত্তি করি, আমার সেই সাহসটা নেই, চেষ্টা করি। কৃষ্ণকলি আমি তারই করি, কালো বলে তারে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়েরে কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের উপর লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো, ঘন মেঘে আধার হলো, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত বেকুল পদে, কুটির হতে তস্ত্র এলো তাই। আকাশ পানে হানি যুগল ভীরু, চুললে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। উবের বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলোর ধারে আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কেনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজলে মেঘ, জ্যৈষ্ঠ মাসে আশিসান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যত কালোই হোক, দেখেছি তার
কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যত কালোই হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এবারে এবারে ব্রত চক্রবর্তীর আগুনের মাঝখানে, যে কাব্যগ্রন্থ থেকে এই বইটি কবিতাগুলো পড়ছে এই মুহূর্তে, তিনি আবৃত্তির আকাশে আমাদের কোচবিহারের অন্যতম বাচিক শিল্পী লিজা চক্রবর্তী সম্পাদিত। তিনি বইটি আমাকে উপহার দিয়েছিলেন, তার নামটি স্মরণ করছি। তার সম্পাদিত কাব্যগ্রন্থ থেকেই ব্রত চক্রবর্তীর এই কবিতাটা পাঠ করছে, আগুনের মাঝখানে। আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না। আশেপাশে থাকতো, হয়তো পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি একেবারে আগুনের মাঝখানে। হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, এখন আর ভয় নেই। এখন ডানায় প্রত্যেক পালকে আগুন। কি দারুণ অবাক হয়ে দেখছি, আমাকে পোড়াতে গিয়ে প্রথম আগুন নিজেও পুড়ছে। জীবনানন্দ দাশের আর একটা কবিতা পাঠ করছি, সুচেতনা। জীবনানন্দ দাশ। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবুও শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তম হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমার হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী এই পৃথিবীরই কাছে। কেবল জাহাজ এসে আমাদের বন্দরে রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন্য মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়ে আমাদের পিতা পুত্র কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মানুষের কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল,
প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের চাহবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই যে অনন্ত সূর্যোদয়। এরপর সৃজনশীল কবি সৃজনশীলের একটা কবিতা, মে দিবস জিন্দাবাদ। সামনেই মে দিবস চলে আসছে। আমরা গোটা বিশ্বব্যাপী শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে তাদের অধিকারকে সম্মান জানিয়ে আমরা মে দিবস পালন করে থাকি। সেই মে দিবসের কবিতা কবি সৃজন সেনের লেখা পাঠ করার চেষ্টা করছি। আপনারা একটু সঙ্গে থাকুন। মে দিবস জিন্দাবাদ। পার্টি অফিস থেকে বেরিয়ে কমরেড প্রভাত সেন বাড়ির দিকে পা বাড়ালেন। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছেন। মেডের মিছিল অর্গানাইজ করতে সারাদিন ধরে ঘুরে বেরিয়েছেন। বিকেলে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মিছিলে পথ হেঁটেছেন। ময়দানের জমায়েতে বক্তৃতা দিয়েছেন। না, আর তিনি পারছেন না। আবার শুরু করছে কবিতাটা। পার্টি অফিস থেকে বেরিয়ে কমরেড প্রভাত সেন বাড়ির দিকে পা বাড়ান। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছেন। মেডের মিছিল অর্গানাইজ করতে সারাদিন ধরে ঘুরে বেরিয়েছেন। বিকেলে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মিছিল পথ হেঁটেছেন। ময়দানের জমায়েতে বক্তৃতা দিয়েছেন। না, আর পারছেন না তিনি। এবার বাড়ি ফিরবেন ভালো করে সাবান দিয়ে স্নান করে। এখন প্রয়োজন এক কাপ ফার্স্ট ক্লাস চা। ক্লান্তিতে ভরা দেহখানা টানতে টানতে সিঁড়ি বেয়ে তার 3 তলার ফ্ল্যাটের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন কমরেড প্রভাত সেন। মাথার মধ্যে হঠাৎ যেন আগুন জ্বলে উঠল। দরজা তালা বন্ধ। তাহলে মাধবী এখনো বাড়ি ফেরেনি। স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ায় মেমুন্না পিসির বাড়ি বেড়াতে গেছেন। মাধবী অফিস থেকে ফেরেনি এখনো। সুতরাং কিন্তু মাধবী তো একটা ছোট্ট প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে, ওদের কোনো ইউনিয়ন নেই, সুতরাং মেয়েদের মিছিল নেই। তবু মাধবী এখনো বাড়ি ফেরেনি কেন? স্ত্রীর ইদানিংকাল চলাফেরা সম্পর্কে কমরেড প্রভাত সেনের মাথায় অসংখ্য প্রশ্ন কি বিলিয়ে ওঠে। ভয়ঙ্কর একটা বিরক্তি নিয়ে নিজের চাবিদের দরজা খুলে ভিতরে ঢোকেন কমরেড প্রভাত সেন। সুইচে হাত দিতে গিয়ে দেখেন লোডশুটিং। হ্যারিকেনটা যে মাধবী কোথায় রাখে প্রভাত সেনের জানার প্রয়োজন হয়নি কোনোদিন। সুতরাং ধুলো মাখা পা নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়েন তিনি। সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে বউয়ের হাতে এক কাপ না, মাধবীর সঙ্গে একটা হেস্তনেস্ত আজ তাকে করতেই হবে। মাধবী ঘরে ঢোকে। পলিথিনের নেটের তলিতে বাজার সারা দিয়ে অবর্ণনীয় ক্লান্তির ছাপ। কে? হেলিকপ্টার একটু চালতে পারোনি? মাধবীর কণ্ঠে ক্ষোভ। প্রভাত সেন নিঃশব্দ। বাজার নামিয়ে রেখে মাধবী হেরিকেন ধরায়, কাপড় ছাড়ে, তারপর বলে, নাও ওঠো, স্টোভে চায়ের জলটা একটু চাপিয়ে দাও, আমি বাথরুম ছেড়ে আসছি। কমরেড প্রভাত সেন
আর তার রাগকে চেপে রাখতে পারলেন না, চিৎকার করে বলে ওঠেন, আমার দ্বারা চা কিচ্ছু হবে না। তার অস্বাভাবিক চিৎকারে মাধবী ঘুরে দাঁড়ায়, দুপুর মাঝখানে খেলে যায় বিরক্তিকর ঢেউ। ও জিজ্ঞাসা করে, কি হলো তোমার? লজ্জা করছে না? লজ্জা করছে না আমাকে চা চাপাতে বলতে? প্রভাত সেন উঠে বসেন। কোন রাজকার্য সেরে এলেন এত রাত পর্যন্ত? কোথায় ঘোরা হয় আজকাল? প্রভাত সেন যেন রাগে হাঁপাতে থাকেন। হ্যারিকেনের হলুদ আলো মাধবীর চোখের মনিতে পড়ে তীরের মতো যেন ঠিকরে বেরোয়। বুকের ভেতরকার চাপা বেদনাটা চোখের কোণে জ্বালা ধরায়। মুখে শুধু বলে, আমার চা খাবার প্রয়োজন নেই, দরকার হলে তো